নির্মাণ কল কেটে দিতেই আদনান ইলমার দিকে তাকায়। আদনান ইলমার রাগী চাহনি দেখে আমতা আমতা করে বলে, অনেকদিন আগেই 4টা বিয়ে করার পরিকল্পনা করেছিলাম। তো আমাকে শুনিয়ে বলার কি আছে? ওমা, তোকে না শুনিয়ে বললে কিভাবে হবে? তোর সংসারে নতুন সদস্য আসবো। ইলমা উঠে দাঁড়ায়, আদনানকে রেখে বাইরে আসে। আদনান হতভম্ব হয়ে ইলমার যাওয়া দেখছে। পেছন পেছন যেতে দেখে ইলমা দাদির রুমে ডেকেছে। ইলমা দাদির রুমে ঢুকে চিৎকার করে বলে, তোমার নাতি নাকি 4টা বিয়ে করবে? ইলমার চিৎকারে ফরিদা পারভিন শোয়া থেকে উঠে দাঁড়ায়। হতভম্ব হয়ে বলে, কি আপনার এটা কি বলছে? ইলমার রাগে গিজগিজ করতে করতে বলে, আমাকে শুনিয়ে শুনিয়ে পরিকল্পনা করছে আর কি। কথাটা বলে চলে আসে সে। আদনান রুমে ঢুকতে ঢুকতে ইলমার যাওয়া দেখছিল। এমন সময় ফরিদা পারভিন এসে আদনানের কান টেনে ধরে বলেন, কি হারামি, আমার নাতিনের সংসারে সতীন আনার কথা ভাবলি করে? তুমি তো ওর বড় সতীন, আগে থেকেই বসে আছো। আমি আর কি ইলমাকে উল্টা পাল্টা বলবো না, ইনানের কানে তুললে আবার কাহিনী শুরু করবে। বুঝলাম না, তোমার মতো ভালো মানুষের সন্তান ইনান শেখ এরকম হারামি কিভাবে হলো? আদনানের কথা শেষ হতে ইনান শেখ চোয়াল শক্ত করে ফরিদা পারভিনকে বলেন, আম্মা, তোমার সাথে কথা ছিল। আদনান ইনান শেখকে দেখে বিরক্ত হয়। আসার আর সময় পেল না ভেবেই নিজে প্রস্থান করে। ইনান শেখ আদনানের পাশ কাটিয়ে চলে যাওয়া দেখে বিরক্ত হন। ফরিদা পারভিনের কাছে এসে বলেন, আম্মা, আদনান সত্যি ইলমাকে বিয়ে করে নিয়েছে? ছেলের কথায় ফরিদা পারভিন হেসে ওঠেন। ইনান শেখ সেই হাসির দিকে তাকিয়ে আরও চোয়াল শক্ত করে নেন। ফরিদা পারভিন বলেন, কেন তোমার বিশ্বাস হয় না? ওর মতো হারামির কাছে আমি মেয়ে বিয়ে দিয়েছি? আদনান রুমে এসে দরজা লক করে দেয়। ইলমা খাটের উপর মুখ ফুলে বসেছিল। আদনান এসে ইলমার পাশে শোয়। ইলমার দিকে এক নজর তাকিয়ে ঠোঁট কামড়ে হাসে। আচমকা নিজের ঠান্ডা হাতে দিয়ে ইলমার হাত স্পর্শ করতেই ইলমার ভাবনা শুধু ছেড়ে যায়। আদনানের দিকে তাকাতেই গা জ্বলে যায় ইলমার। আদনান ইলমাকে টেনে নিজের কাছে নিয়ে আসে। বুকের খুব কাছাকাছি ইলমাকে এনে নিঃশব্দে ইলমার কপালে গভীরভাবে ঠোঁট ছুঁয়ে দেয়। ইলমার এসিডে পোড়া গালের অংশ ঠোঁট ছুঁয়ে আদর করে, চোখের পাতায় স্পর্শ দেয়। মৃদু হেসে বলে, আমার সুন্দরী বউ বরের ওপর এত রাগ করতে রে? তোমার সাথে কথা নেই, সরো তো। হে মা, আদরে মন ভরেনি? আগে বল, আর কখনো 4 বিয়ের কথা তুলবি তুই? মুহূর্তে আদনানের কণ্ঠস্বর পরিবর্তন হয়ে যায়। ইলমা চোখ মুখ কুঁচকে তাকিয়ে আছে। আদনানের কণ্ঠস্বর খুব শীতল এবং কোমল শোনালো। ইলমা জবাব দেয়, বলো। আজকে রাতে তোর শাড়ি খুলতে দিবি তো? এদিকে ঠাস করে গালে চড় বসিয়ে দেয় ইলমা। আদনান রেগে তাকিয়ে আছে। ইলমা চোখ গরম করে বলে, সর চোখের সামনে থেকে। শালি বিয়ে করেছি বউ সাজিয়ে রাখার জন্য? ইলমা আদনানকে রেখে উঠে চলে আসে। আদনান ইলমার যাওয়া দেখে চিৎকার করে বলে, আজকে তোর জায়গা আমার রুমে হবে না, বেলকনিতে থাকবি তুই। ইলমা টুর শব্দ করে না, বেরিয়ে এসে সোফায় বসে। ইনান শেখও তখন আসেন সেখানে। ইলমাকে দেখে মুখটা গম্ভীর করে সোফায় বসেন। তখন তার ফোনে কল আসে। ইনান শেখ ফোনের স্ক্রিনে তাকাতে দেখে ফারিসের নাম্বার। ফারিসের নাম্বার দেখে মুখটা শক্ত করে নেন। সেদিন ফারিসের করা অপমান ওনার আত্মসম্মানে লেগেছে। তার মেয়ে তার চোখের মণি, অথচ ফারিস তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেছে। সেই অপমানের হৃদয় দগ্ধ হয়ে আছে। ভীষণ ঘৃণা ধরেছে ফারিসের প্রতি। তার এতদিনের সব ধারণা বদলে দিয়েছে ফারিস। ফারিসের জন্য আদনানের মতো হারামি ইফতেজারের সাথে ইলমার বিয়ে দেখতে হয়েছে তার। ইলমা আদনানের বিয়ে ইনান শেখ বেঁচে থাকতে অষ্টম আশ্চর্যের মতো ছিল। ইনান শেখ কল রিসিভ করে কাঠখোট্টা কণ্ঠে বলেন, হ্যালো। ফারিস আর্তনাদ করে বলে, মামু, আমি তখন বাজে ব্যবস্থা করেছি, তার জন্য সরি, কিন্তু কেন এসব বলছি সেটা জানার জন্য হসপিটালে আসতে হবে। ইনান শেখ কণ্ঠস্বর পরিবর্তন করে বলেন, সিরিয়াস হয়ে বলেন, কি হয়েছে তোমার? তুমি আমাকে একটু ইঙ্গিত দাওনি? ইলমার বিয়ে হয়ে গেছে, ওই হারামি এখন আমার মেরে জামাই। সেদিন ছাদে গিয়েছিলাম, আদনান আমার এক পা মেরেছিল মামু। আমার হাতটা ভেঙে গলার সাথে বুঝে দিয়েছে। 2 দিন ধরে হসপিটালে বসে আছি। ও আমার ঠিক দিয়ে বলেছে যেদিন ইলমাকে রিং পরাতে যাবে সেদিন কল দিয়ে যেতে, ইলমাকে যাতে রিজেক্ট করে দেয়, না হলে জানে মেরে দিবে। মামু, আমি ইলমাকে ভীষণ পছন্দ করি মামু। ওদের আদনান
তোমার মেয়েকে জামাই। ইনান শেখ গম্ভীর কণ্ঠে বলেন। হুম। ফারিস কিচ্ছু বলে না, চুপচাপ কল কেটে দেয়। ইনান শেখ চোয়াল শক্ত করে তাকিয়ে আছেন। ইলমা বাবার দিকে তাকিয়ে আছে, সাহস করে কিছু বলতেও পারছে না। কিছুক্ষণ চুপ থেকে ইনান শেখ বলেন, আদনানকে ডাকো। ইলমা মাথা নাড়ায়, বসেই ডাকে। আদনান ভাইয়া, বাবা ডাকছে। এরকম দুবার ডাক দেওয়ার পর আদনান রুমের বাইরে এসেছে। ইলমাকে দেখে আদনান চোয়াল শক্ত করে দেয়, ধমকে বলে, 3 কবুল বলার পরেও আমাকে তোর ভাই মনে হচ্ছে? ইলমা চোখ রাঙিয়ে তাকায়। আদনান আসতেই ইনান শেখ তারেক মাহমুদকে ডাকেন। সবাই যখন উপস্থিত হয়, ইনান শেখ আদনানের দিকে তাকিয়ে গলা ছেড়ে বলেন, তুমি ফারিসের হাত ভেঙে দিয়েছো, আমার মেয়েকে বিয়ে করার জন্য ওকে সরিয়ে দিয়েছো। ইনান শেখের কথায় আদনান বিরক্ত হয়, জবাব দেয়, হাত কেন ভেঙেছি সেটা আপনার মেয়েকে জিজ্ঞেস করেন। ইলমা মুখ খুলতে গেলেই ইনান শেখ হাত বাড়িয়ে থামিয়ে দেয়। তার নজর সম্পূর্ণ আদনানের উপর। আদনানের নিজেও ইনান শেখের চোখের দিকে তাকায়। ইনান শেখ গম্ভীর কণ্ঠে বলে ওঠেন, তোমাকে আমি মেয়ের জামাই হিসেবে মানি না। ইনান শেখের কথা আদনান বিরক্ত হয়ে জবাব দেয়, আপনি মানলে মানুন, না মানলে ঘুমিয়ে থাকুন, অপশন আমার, চয়েস আপনার। আদনানের কথায় ইনান শেখ ক্ষুব্ধ হন, চোয়াল শক্ত করে শাসিয়ে বলেন, আমার মেয়ের গায়ে একটু আসর লাগলেই তোমাকে জেলে দেব আমি। আওয়াজ নিচে। আমাকে এরকম থ্রেট না দিয়ে ফারিসকে গিয়ে দিন। আমি এখনো আপনার মেয়ের গায়ে টাচও করিনি, কিন্তু ফারিস করেছে। ফারিস ভালো ছেলে। ইনান শেখের কথায় ইলমা বিরক্ত হয়। আদনান মৃদু হেসে বলে, ভীষণ ভালো ছেলে ফারিস, সেজন্যই তো বিয়ে করা বউ থাকা সত্ত্বেও আপনার মেয়েকে দ্বিতীয় বউ বানাতে চেয়েছে। বাজে কথা ছাড়ো বেদব ছেলে। আমার জীবনের সবচেয়ে বড় ভুল তোমার কাছে মেয়ে বিয়ে দেওয়া। আপনি আমাকে পছন্দ নাই করতে পারেন, কিন্তু আপনার মেয়ে আমার জন্য উন্মাদ। বাজে কথা বন্ধ করবি? ইলমার কথায় আদনান চোয়াল শক্ত করে চোখ রাঙায়। ইনান শেখ ইলমার দিকে তাকায়, জবাব দেন, ওর মতো বেদবের সাথে আমার মেয়ে সারা জীবন কিভাবে পার করবে? আদনান বিরক্ত হয়, ইলমার দিকে তাকিয়ে চেঁচিয়ে বলে, এই শালি, তোর বাপকে বল মুখ বন্ধ রাখতে। তোমার মুখ বন্ধ রাখো, তুমি সবসময় বাবার সাথে তর্ক করো। ইলমার কথায় আদনান চোয়াল শক্ত করে নেয়, রাগী কণ্ঠে আওড়ায়, তোর বাপ যে ভালো সেজন্য তর্ক করি। কত বড় বেদব ছেলে। ইনান শেখের কথা শেষ হতেই ঈশিতা আদনানকে উদ্দেশ্য করে বলেন, তুমি কি পরিবর্তন হবে না? বড় হয়েছ, বিয়ে করেছ, শত হোক ইনান শেখ তোমার গুরুজন। বেয়াদবের মতো কথা বলা কার থেকে শিখেছো? আদনান বিরক্ত হয়, আর এক মুহূর্তও দাঁড়ায় না। যাওয়ার সময় ইলমার দিকে তাকায়, আঙুল উঁচু করে বলে, তুই আমার সামনেও আসবি না। তখন তারেক মাহমুদ বলেন, বিয়ে করছে কেন? ওগুলো কেমন বিয়া আদনান? আদনান জবাব দেয় না, রুমে চলে যায়। ইলমা আদনানে যাওয়ার দিকে তাকিয়ে রয়। সবাই নিশ্চুপ। কিছুক্ষণ পর ফরিদা পারভিন এসে ইলমার কাছে পাশে বসে ইলমার হাত নিজের হাতের মুঠোয় নেয়। ইলমা দাদির দিকে এক নজর তাকায়। ফরিদা পারভিন ইলমাকে বলেন, আদনান তো ঘাট তারা, যা বলে মুখের ওপরে। তুমি তো শান্ত নিবিড় মানুষ, ওকে বুঝাও। এমনিতে ইনান রেগে আছে, তারপর আদনান যা তেরামি করে। এরকম পাগল নিয়ে আমার যত যন্ত্রণা, তার ছিঁড়া মানুষ একটা। ইলমার কথায় ফরিদা পারভিন হাসেন। ইলমার দিকে তাকিয়ে বলেন, বিয়ে হলো মাত্র একদিন, এখন নতুন বউ জামের পাশে থাকবে, তা না একা একা বসে আছিস। আর নাতি কি বংশ বিস্তার করবে না? দাদির কথা ইলমা অপ্রস্তুত হয়ে যায়। অস্বস্তি এসে ঘিরে ধরেছে। লজ্জায় কান এবং নাকের ডগা লাল হয়ে গেছে, তবে বলার মতো প্রত্যুত্তর খুঁজে পায়নি। ফরিদা পারভিন ইলমার লজ্জা বুঝে মৃদু হেসে বলেন, এত লজ্জার কি আছে? আমার নাতি বিয়া করছে একদিন হলো, বউ থাকে দূরে দূরে। একটা নাতি পুতা কোলে নেই, দেখবি সব ঠান্ডা সবাই তখন মাথায় করে রাখবে। এই বুড়ি যাও তো, যাও, বেশি কথা বলবা না। ফরিদা পারভিন ইলমাকে পরখ করে বলেন, কি লো তোর শাড়ি কই? নতুন বউ শাড়ি পরতে হয়, কি তুই রিফ্রেশ করে ঘুরছিস? আমি শাড়ি পরতে জানি না। আমার কাছে আমি পরিয়ে দেব। সরো, সবাই দেখবে, লজ্জা লজ্জা। নতুন বউ শাড়ি পরতে হয়। কথাটা বলে ফরিদা পারভিন উঠে দাঁড়ায়। এসে তার রুমে যায়, গিয়ে এসে তাকে বলে, ইলমা, আপনাদের বিয়ে তো হুট করেই হলো, কোনো কেনাকাটা করেনি। নতুন বউ শাড়ি পরে থাকবে, কিন্তু সিঁড়ির তো শাড়ি নাই।
তোমার শাড়ি দাও, পরাই দেই। তাহলে না বুঝবে শেখ বাড়ির ছেলে বিয়ে করে নতুন বউ ঘরে তুলছে। শাশুড়ির কথা ঈশিতা এক গাল হেসে বলে, কই ইলমা তো আমার কাছে শাড়ি চায়নি। আমার সব শাড়ি তো আমার ছেলের বউ আর মেয়ের জন্যই। সেরি রে, কান পরা দিলাম, আমাকে বকে শাড়ি পরবে না, লজ্জা। ফরিদা পারভিনের কথায় ঈশিতা হাসি থামিয়ে রাখতে পারেনি। কাবার থেকে দুটো সুন্দর প্রিন্ট করা জর্জেট শাড়ি নামিয়ে দেন। এগুলো পরলে গরম লাগবে না, কমফোর্ট পাবে ভালো। ফরিদা পারভিন শাড়ি দুটো নিয়ে ইলমার রুমে যান। ইলমা যখন খাটের উপর বসে ফোন স্ক্রল করছিল, ফরিদা পারভিন শাড়ি দুটো ইলমার সামনে রেখে বলেন, কোনটা সুন্দর? আমি এখন শাড়ি পরে সবার সাথে খেতে বসতে পারবো না। রাতের খাওয়া শেষ হলে পরিয়ে দেব। ইলমা নাকচ করে দেয়। ফরিদা পারভিন নাছোড়বান্দা। ইলমা ভাবছে খাবার খেয়ে আদনানের রুমে ছুটবে। ফরিদা পারভিনের আশেপাশেও আর আসবে না। নিজের পরিকল্পনার মধ্যে মনের মধ্যে বসে রাখে ইলমা। ফরিদা পারভিনের সব কথা মন দিয়ে শোনে। 10:30টায় সবাই খেতে বসেছে। আদনানও এসেছে, তবে কারোর সাথে কথা বলেনি। নিজের খাওয়া শেষ করে রুমে চলে গেছে। ইলমা টুকটাক হাতের কাজ সেরে আদনানের রুমের দিকে এগোতেই ফরিদা পারভিন এসে হাত টান দেয়। ইলমা হকচকিয়ে গেলে ফরিদা পারভিন চোখ রাঙিয়ে তাকায়। চুপচাপ ইলমাকে নিয়ে রুমে আসেন। ইলমাকে বকাঝকা দিয়ে ব্লাউজ পরিয়ে আনে। ইলমা নিজে শাড়ির আঁচল উঠায়। ফরিদা পারভিন সুন্দর করে কুচি দিয়ে দেন। ইলমা চুলগুলো হাত খোপা করতে নিলে ফরিদা পারভিন থমকে বলেন, এত সুন্দর চুল বরকে না দেখালে কাকে দেখাবি? খবরদার খবর করবি না। এই বুড়ি, তুমি আমার ঠান্ডা মাথায় টর্চার করছো। তোমার নামে মামলা দেবো আমি বলে দিলাম। ইলমার কথায় ফরিদা পারভিন হাসেন। ইলমাকে এক নজর দেখে বলেন, মাশাআল্লাহ, আমার বোনের ভীষণ সুন্দর লাগছে। আমার নাতি আজকে পাগল হয়ে যাবে। ইলমা মাথাটা নিচু করে নেয়। ফরিদা পারভিন যেতে ইলমা রুমের লাইট অফ করে বেরোয়। লিভিং রুম ফাঁকা, সবাই যে যার রুমে। ইলমা আলগোছে আদনানের রুমে দরজায় লক করে। দরজা খোলা থাকায় ইলমা নিঃশব্দে ভিতরে প্রবেশ করে। নীল রঙের জর্জের শাড়িতে প্রিন্ট করা ডিজাইন, সরল লম্বা ঘন চুলগুলো পিঠ ছড়িয়ে হাঁটু ছুঁই ছুঁই। আদনান খাটের এক কোণে বসে ফোন স্ক্রল করেছিল। অবশ্যই ইলমার আসার অপেক্ষায় ছিল সে। আদনান ঘড়িতে সময় দেখে 12টা বাজতে বেশিক্ষণ দেরি নেই। ইলমা দরজা লক করে এগিয়ে আসে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলগুলো হাত খোপা করতে ব্যস্ত হয়ে পড়ে। আদনান ইলমার কাণ্ড দেখে। এক নজর ইলমাকে পরখ করে সে। ভীষণ সুন্দর লাগছে মেয়েটাকে। আদনান যেন ঘরের মাঝে চলে যাচ্ছে। নিজের মাঝে আলাদা উত্তেজনার প্রতিস্থাপন হলো। আদনান নিজেকে দমিয়ে রাখে। ইলমা লাইট অফ করে ড্রিম লাইট জ্বালায়। আদনানকে ডিঙিয়ে খাটের উপর উঠতে গেলে আদনান আচমকা তার হাত টান দেয়। ইলমা কিছুটা ভয় পেলেও নিজেকে সামলে নেয়। আদনানের স্পর্শতে আলাদা অস্বস্তি লাগে না, বরং ভালো লাগার অনুভূতি আবির্ভূত হয়। আদনান ইলমার কোমরে হাত রাখে, খুব কাছে টেনে নেয়। পরক্ষণে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, আমাকে খুন করার পায়তারা করছিস? ইলমার শুকনো ঢোক গেলে কণ্ঠস্বর জড়িয়ে আসার মতো অবস্থা। আদনান ইলমার শাড়ি ভেদ করে কোমর স্পর্শ করে। ইলমাকে নিজের বুকের সাথেই মিশিয়ে নেয়। অন্য হাতে ইলমার খোপাতে হাত দেয়। খোপা ছেড়ে দিতে ঝরঝরে লম্বা চুল পিঠ ছড়িয়ে যায়। আদনান মৃদু আলোতে ইলমার নরম কোমল গোলাপি ঠোঁট জোড়ায় নিজের ওষ্ঠ ছাড়িয়ে নেয়। মুহূর্তের মাঝে আদনান ইলমার ঠোঁটের সবটুকু নম্রতা শুষে নেয়। ইলমা বুঝেছে আজকে তার রেহাই নেই। আদনানকে সরিয়ে দিতে গেলে আদনান শীতল কণ্ঠে বলে, তোর মতো বউ প্রতিটা ঘরে ঘরে হওয়া দরকার। স্বামী শাড়ি খোলার আবদার করলে বউ লজ্জায় সম্মতি না দিলেও ডিরেক্ট শাড়ি পরে চলে আসবে। এই বাজে কথা ছাড়। তোর দাদি আমার জোর করে শাড়ি পরিয়ে পাঠিয়েছে। যদি বুঝতাম এরকম ডাকাত বসে আছে, জীবনেও আসতাম না আমি। নাটক করবি না। নিজেই তো আমার আদর চাচ্ছিস, মুখে বলতে পারছিস না, সেজন্য শাড়ি পরে বুঝাচ্ছিস। ছাড় আমাকে, আমি এক্ষুনি শাড়ি খুলে ফেলবো। আমি থাকতে তুই কষ্ট করে শাড়ি খুলতে যাবি কেন? অসভ্য। কথাটা বলতেই আদনান পুনরায় ইলমার ঠোঁট জোড়া দখল করে নেয়। ইলমা ছাড়া পাওয়ার জন্য ছটফট করলে আদনান ছাড়ে না। কিছুক্ষণ হাত পা নাড়াতেই আদনান ছেড়ে দিয়ে বলে, একটু অসভ্যতা আমি করলাম, মাফ চাই ভাই। এখনো তো কিছুই করলাম না। আদনানের কথা শেষ হতে ইলমা মুচড়ামুচড়ি শুরু করে দেয়। আদনান থমকে বলে, শালি আদর নিতে এসেছি, আদর নিয়ে যা। আমাকেও শান্তি মতো আদর করতে দে। খামোকা হাত পা নাড়িয়ে ডিস্টার্ব করিস না। তোর বিচার আল্লাহ করবে। চুপ। তোর পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সব কিছুতে আমার বিচরণ থাকবে। কিন্তু শালি তোর ঠঙের জন্য এখন অবধি কিছুই করতে পারলাম না। ইলমা কিছু বলতে পারল না। আদনানের জেদের কাছে সে পরাজিত। আদনান নিজের ভালোবাসা মানুষটাকে হালালভাবে পেয়েছে। যে ছোঁয়া হালাল, চাওয়া পাওয়া হালাল, সেখানে না করার মানে হয় না। ইলমার মাথা বালিশের উপর রাখে।
আদনান ইলমার কাঁধে হাত রেখে বলে, ক্যান আই টেক অফ দ্য শাড়ি? আদনানের কথা শেষ হতে ইলমা তার গলায় কামড় বসিয়ে দিয়ে বলে। নাটকবাজ। আদনান মৃদু আর্তনাদ করে ওঠে। এগিয়ে এসে ইলমার গ্রীবার নিচে নরম অংশে লাভবার দিতেই ইলমা মৃদু আর্তনাদ করে ওঠে। আদনান ইলমার দিকে একবার তাকায়, পুনরায় লাইফবার দেওয়া জায়গায় চুমু দেয়। আদনান ইলমার মুখশ্রীতে গভীরভাবে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলে, জান, একদম ডিস্টার্ব করবি না। কথাটা বলে ইলমার শাড়িটা সরিয়ে নেয়। অবশেষে তার শাড়ি খোলার ইচ্ছে পূরণ হলো। আদনান ইলমার উন্মুক্ত উদরে স্পর্শ করতে ইলমা মৃদু কেঁপে ওঠে। আদনান উম্মাদের মতো ইলমার কায়ায় নিজের বিচরণ ঘটায়। ইলমা ইফতেজারের শাহরিয়ার আদনান শেখকে নিজের স্বামী রূপে আবিষ্কার করে। সুপ্রভাতে আদনান ইলমার পাশে বসে। মেয়েটা গভীর ঘুমে তলানো। আদনান এক দৃষ্টিতে ঘুমন্ত ইলমাকে দেখে। ঘড়ির দিকে নজর যেতে দেখে 7:30 বাজে। আদনান ইলমার দিকে ঝুঁকে বলে, তোর শাড়ি কোথায়? ইলমা চোখ মেলে আদনানের মাথায় চুল নিজের হাতের মুঠে নিয়ে রাগ দেখিয়ে বলে, বেয়াদব, জিজ্ঞেস করতে লজ্জা করে না? না, আমার কোনো লজ্জা করে না। গতকাল রাতে লজ্জা ভাঙিয়ে দেওয়ার পরে তোর এত লজ্জা কোথা থেকে আসছে? অসভ্য। ইলমার কথায় আদনান উঠে দাঁড়ায়। বালিশের পাশ থেকে ইলমার ওড়নাটা হাতে নেয়। ইলমার দিকে এক নজর তাকিয়ে ওড়নাটা ইলমার মুখ বরাবর ছুঁয়ে বলে, যা, স্বামীর জন্য 1 কাপ চা বানিয়ে আন। ইলমা ওড়নাটা হাত দিয়ে উঠে বসে। আদনানের দিকে তাকিয়ে জবাব দেয়, পারবো না, তোরটা তুই বানিয়ে আন। এই চুপ, আমার সাথেই যত গলাবাজি। কই গতকাল তোর বাপের কাছে ফারিসের কাহিনী বললি না কেন? মায়া লাগে? সময় হলেই বলবো, তোর জ্বালায় বলতে পারি নাকি? আজকেই তোর বাপকে সব বলবি, না হলে আমার সামনেও আসবি না। ব্যবহার ঠিক কর। এক থাপ্পড় দিয়ে বয়রা বানিয়ে দেবো, বেয়াদব মেয়ে। নিজের স্বামীর জন্য টান মায়া কিছুই নেই, যা আছে সব পরপুরুষের জন্য। ইলমা জবাব দেয় না। আদনানকে পাশ কাটিয়ে চলে আসে। আদনান ইলমা যাওয়া দেখে বিরক্ত হয়। তস্ত্র পায়ে হেঁটে ব্যালকনিতে আসে। রাগে কপালের রগ সুস্পষ্ট হয়ে ফুটে উঠেছে। আজকের দিনটা দেখবে সে। যদি ইলমা কিছু না বলেছে তাহলে সেই সব বলবে। তবে এরপর ইলমার সাথে তার কথা নেই। ইলমা আর ইলমা নেই, পরিবর্তন হয়েছে অনেক। আগের তেজি রূপটা ইলমার মাঝে নেই। যা আছে সব শুধু আদনানের সাথে ঝগড়ার তেজ। ইলমা মুখ ভার করে বসেছিল। ফরিদা পারভিন এসে ইলমার পাশে বসে। ইলমাকে উপর নিচ পরখ করে বলে, কি লো, তো শাড়ি কই? ইলমা বিরক্ত হয়। নিজের রাগ দমিয়ে রেখে বলে, কাভার্ডে তুলে রেখেছি। ইলমার কথা শেষ হতেই ফরিদা পারভিন ইলমার ওড়না মৃদু সরিয়ে চুলো হাত দিয়ে বলে, কোন কাজই তো হইল না। এই বুড়ি সরো তো, তোমার শাড়ি পরে রুমে যেতে 10 বার উষ্টা খেয়েছি আমি। আদনানকে বলবো তোর দাঁড়িয়ে শাড়ি কিনাতে, পরে পরে অভ্যাস করবি। ইলমা জবাব দেয় না, উঠে নিজের রুমে চলে আসে। সোজা ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। চারপাশ মৃদু বাতাস বইছে। ইলমার সূক্ষ্ম দীর্ঘশ্বাস ছাড়ে। জয়ের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। ইনান শেখ সেসব নিয়ে পড়ে আছেন। ইলমা ভাবছে ফারিসের কথা ইনান শেখকে বলে দিবে। অনেক হয়েছে, আর অপেক্ষা করা ঠিক হবে না। তার বাবার সাথে আদনানের সম্পর্ক ঠিক হওয়া জরুরি। ইলমা নিজের রুমে এসে ফ্যান ছেড়ে বসে। চুলগুলো ছাড়তে পিঠ ছুঁড়ে খাটের উপর গড়াগড়ি খাচ্ছে। ইলমা মৃদু হাসে। হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকানোর কারণে বড়সড় লজ্জা পায়নি। ফরিদা পারভিন যেভাবে তার পিছু পড়ে আছে। আদনান রেডি হয়ে নাস্তা খেতে বসেছে। আদনান চেয়ার টেনে বসতেই ইলমা চায়ের কাপ দিয়ে দেয়। আদনান ইলমার দিকে না তাকিয়ে চায়ের কাপ হাতে নেয়। ইনান শেখ কলে কথা বলতে বলতেই আসছিল। আদনান তাকে দেখে মুখ ফিরিয়ে নেয়। ইলমা কেটলি থেকে চা কাপে ঢেলে সবাইকে পরিবেশন করছে। নিজেও বসে পড়ে নাস্তা খেতে। ইনান শেখ নাস্তা খাওয়ার মাঝ দিয়ে ইলমাকে বলে, তুমি কি ভার্সিটিতে যাবে না? ইলমা আদনানের দিকে তাকিয়ে জবাব দেয়, হ্যাঁ যাবো তো। ইনান শেখ মৃদু হেসে বলেন, বিয়ে করলে অনেক দায়িত্ব বাড়ে। স্ত্রী, ভরণ পোষণ, লেখাপড়ার খরচ, নিজের পড়ালেখার খরচ, হাত খরচ, সামান্য 25-30 হাজার টাকা চলাতে পারবে তো? আদনান বুঝেছে কোচা তাকেই মেরেছে। ফরিদা পারভিন ইনান শেখকে বলেন, কয়টা বছর একটু কষ্ট করবি, এ সমস্যা কি? আদনান কোনো প্রত্যুত্তর করে না। তার ইনকাম খুবই সামান্য। নিজের জমানো অঢেল টাকাও নেই। কোনো রকম টেনে টুনে দুজন চলতে পারবে। আদনানের বাপের টাকা উড়ানো ছেলে এখন নিজের ঘাড়ে দায়িত্ব পড়েছে। বাপের টাকায় নিজে চললেও বউ চালাবে না। সে জানে ইলপার চাওয়া পাওয়া সীমিত, আহামরি কিছু প্রয়োজন নেই। এই ব্যাপারটা আদনানের ভীষণ ভালো লাগে। তারেক মাহমুদ আদনানের দিকে তাকিয়ে বলেন,
কয়টা বছর বাস্তবতা বুঝো, শিখো, দায়িত্ব ভর অনুভব করো। সঙ্গী যদি স্বস্তি দেয় তাহলে তাকে নিয়ে 1000 মাইল কঠিন পথ পাড়ি দিতে আমার আপত্তি নেই। আদনানের কথা ঈশিতা মৃদু হেসে ইলমার দিকে তাকান। সে কিছুই বলছে না। এই টপিক ধামাচাপা দেওয়ার জন্য তারেক মামু বলেন, জয়ের খবর কি ইনান? আর খবর, ওর বাবা এমপি, বুঝেই ক্ষমতা কত বড়। আমার দেওয়া একটি মামলা তার কিছু করতে পারবে না। তবুও তো আমি চেষ্টা করব ওর একটা ব্যবস্থা করার। আদনান রুমে আসার পেছন দিয়ে ইলমাও আসে। ইলমাকে দেখে আদনান আওড়ায়। ভার্সিটি যাবি না? যাব আগামীকাল থেকে। ও, সকালে কি বলেছি মনে আছে? আছে, আমার মনে হয় তোমার কথা তোলা উচিত, তখন আমিও বলবো সবটা। আমি কেন বলবো? তোর বাপকে তুই বলবি। ফারিস আমার গলা চেপে ধরেনি, ইনান শেখের আদরের কন্যার গলা চেপে ধরেছে। আচ্ছা, তোমার কাছে আর কোনো প্রমাণ আছে? কয়টা লাগবে? সবগুলো। হোয়াটসঅ্যাপে ব্লক খুলে দিস, পেয়ে যাবি। মনে ছিল না? ব্লক কেন করেছিস? কথাটা বলে আদনান এক পা করে ইলমার দিকে এগোয়। ইলমা পেছাতে পেছাতে বলে, মনে পড়ছে না। আমাকে ভালো লাগেনি? এরকম কিছুই না। আদনান জবাব দেয় না। ইলমার পিঠ দেয়ালে ঠেকতে আদনান ইলমার মাথায় পাশে, দেয়ালে এক হাত থেকে নিচু হয়ে দাঁড়িয়ে ইলমার মুখোমুখি হয়। ভ্রু কুচকে বলে, আমার আহামরি টাকা পয়সা নেই, যখন যেটা চাইবি সেটা হয়তো দিতে পারবো না। বেকার। আমার সাথে আগামীর পথ চলতে তোর আপত্তি আছে? যদি আপত্তি থাকতো তাহলে কখনোই বিয়েটা করতাম না। ইলমার কথায় আদনান মুচকি হাসে। ইলমার ডান হাত নিজের হাতের মুঠোয় নিয়ে চুমু দেয় আদনান। ইলমার কপালের উপর থাকা অগোছালো চুলগুলো সযত্নে কানের পিঠে গুজে দেয়। আলগোছে ইলমার কোমরে হাত রেখে তাকে জড়িয়ে ধরে শূন্যে তোলে। নিজের মুখোমুখি রেখে বলে, আমাদের পথ চলা চিরস্থায়ী হোক। তোমার দেরি হয়ে যাচ্ছে। ইলমার কথায় আদনান মাথা নাড়ায়। ইলমাকে রেখে বিদায় নিয়ে বেরিয়ে আসে রুম থেকে। ব্যাগের চাবি ঘোরাতে ঘোরাতে এগোচ্ছিল। ফরিদা পারভিন আদনানকে দেখে এগিয়ে আসেন। নাতিকে থামিয়ে দিয়ে বলেন, আদনান শোন। আদনান দাঁড়ায়, মাথা নাড়িয়ে বলেন, বলতে থাকো। ফরিদা পারভিন কিছু টাকা আদনানের হাতে গুঁজে দিয়ে বলেন, এখন তো মাসের মাঝামাঝি, বেতন আসতে দেরি আছে। ইলমার জন্য শাড়ি কিনে এনো। দাদির কথায় আদনান টাকাগুলো ফেরত দিয়ে বলে, বেতন পেলেই আনবো। আমার বইয়ের প্রথম শাড়ি পরের টাকা দিয়ে কেন আনবো? আমার নাতবু আমার তরফ থেকে উপহার, নতুন বউ শাড়ি পরলে সুন্দর লাগে। কথাটা বলে ফরিদা পারভিন আদনানের হাতে টাকাগুলো গুঁজে দিয়ে মাথায় হাত বুলিয়ে দেন। আদনান মৃদু হেসে বেরিয়ে পড়ে। গ্যারেজ থেকে বাইক নিয়ে রওনা হয় নিজের কর্মস্থলে। ইলমা নিজের বেশ কিছু জামা কাপড় আদনানের কাবারে এনে রাখছে, সাথে নিজের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো। আদনানের রুমের আনাচে কানাচে চোখ বুলাচ্ছে ইলমা। সব কিছু সুন্দর করে গুছিয়ে রেখেছে সে। বিকেলে আদনান বাড়ি আসে। ইলমা পানি গ্লাস এগিয়ে দেয়। আদনানের হাতে বেশ কয়েক শপিং ব্যাগ। পানি পান করে আদনান ফ্রেশ হতে চলে যায়। ইলমা হোয়াটসঅ্যাপে আদনানের পাঠানো ছবি এবং ভিডিও দেখছে। কিছু ছবি কনসার্টের। সেই মেয়েটাকে জড়িয়ে ধরে রেখেছে ফারিস, যাকে ইলমার রেস্টুরেন্টে দেখেছিল। সাথে আছে ইলমার গলা চেপে ধরার ভিডিও। ইলমা সুন্দর করে সব কয়টা ভিডিও এবং ছবি ইনান শেখকে ফরওয়ার্ড করে দেয়। আদনান আসতে ইলমা জিজ্ঞেস করে, চা কফি বানিয়ে আনবো? না, শাড়ি দেখ। শাড়ি কেন? তুই পরবি। আমি তো ভার্সিটিতেই থাকবো। ছুটির দিনে আল্লাদের শেষ নেই। আমার বউ নিয়ে আমি আহ্লাদ করি, না হয় যা খুশি তা করি। তোর কোনো সমস্যা? অবশ্যই সমস্যা, তোমার বউ তো আমি। ইলমার কথায় আদনান ইলমার পাশে দপ করে বসে, সামনে দৃষ্টি রেখে বলে, আজকে শাড়ি পরবি? না, কেন? এমনিতে। অসভ্য। ওই একটু আধটু। আদনানের কথা ইলমা চোখ রাঙিয়ে তাকিয়ে আদনান ইলমার দুগাল আলতো করে চেপে ধরে বলে, আজকে আবারও প্লিজ। ইলমা আদনানের থেকে নিজেকে ছাড়িয়ে উঠে দাঁড়ায়। পেছাতে পেছাতে বলে, আমি গেলাম। কই যাবি? আমার রুমে। রাতে তো আমার পাশেই ঘুমোবি। না। যেখানে খুশি যা, রাতে নিজের পাশে শাহরিয়ার আতান শেখকেই পাবি। ইলমা জবাব দেয় না, বাইরে চলে আসে। আদনান ইলমার পালানো দেখে হো হো করে হেসে ওঠে। নিজেও বেরিয়ে আসে ইলমার পেছন দিয়ে। আদনান আসতে তার চোখ নাছর বান্দা। ইনান শেখ রেগে বসে আছেন, মুখের অবস্থা পরিবর্তন। ইলমা পাশে দাঁড়ানো। ইনান শেখ কিছুক্ষণ চুপ করে থেকে ইলমাকে বলেন, ও সেই দিন রাতে কল দিয়ে আমাকে থ্রেট দিয়েছিল, এঙ্গেজমেন্টে রাজি না হলে তোমার ক্ষতি করবে। আদনান কাহিনী বুঝে বলে ওঠে, লেগেছে রে, লেগেছে, সম্পর্কে আগুন লেগেছে। ইনান শেখ আদনানের কথা কানেই তোলেন না।
রাগে রীতিমতো শরীর কাঁপছে তার। আদনান ইলমার দিকে তাকিয়ে হাসে। হিনান শেখ উঠে দাঁড়ায়। ফরিদা পারভিন, তারেক মাহমুদ সহ বাকিদের সব পিকচার এবং ভিডিও দেখায়। ফারিসের পিকচার ভিডিও দেখে সবাই ভীষণ অবাক হয়েছে। ইনান শেখ সবাইকে সাফ সাফ জানিয়ে দেয়, ফারিস যাতে তার বাড়ির কাছেও না আসে, এত বড় বেইমানি ওর ফয়সালা হবে। আদনানের বিরক্ত লাগায় উঠে চলে এসেছে। ইনান শেখ যা খুশি করুক, তার সেসব দেখার বিষয় না। নতুন বিয়ে করেছে, ফুল টাইম কাজে ব্যস্ত, যেহেতু পার্ট টাইম রোমান্স করবে, কিন্তু তার বউ তো তার ধারে কাছেও আসছে না। আদনান কিছুক্ষণ রুমে পায়চারি করছে, পুনরায় রুমের বাইরে এসে ইলমাকে ডাকে। ইলমা তার বাবাকে দেখছে। ভয়ঙ্কর রাগা রেগেছে ইনান শেখ। নিজের রাগ দমাতে না পেরে ফারিসকে কল দেন তিনি। কল রিসিভ হতে ফারিস সালাম দেয়। ইনান শেখ কঠোর গলায় বলেন, রাখো তোমার সালাম, বেঈমান, তোমার সাহস কত বড়! আমার মেয়ের গলা চেপে ধরে অন্য মেয়ের সাথে স্টুডেন্টে গিয়ে ঢলাঢলি করে, আবার আমার মেয়েকে বিয়ে করতে এসেছো। কনসার্টে গিয়ে মেয়েদের জড়িয়ে ধরে নাচো, আবার আমার কাছে ভালো সাজো। বেয়াদব, লম্পট, অসভ্য। এনা শেখকে আওয়াজ চেনে চিৎকার করে বলে ফারিস। ইনান শেখও চিৎকার করে বলে, তোমার আওয়াজ নিচে, বেয়াদব ছেলে! আমার মেয়ের জীবন নিয়ে লুডো খেলতে চেয়েছিস, অসভ্য! আমার সামনে পড়লে তোর খবর আছে। কি করবেন শুনি? কি করব মানে? তুমি চেনো আমি কে? না। বেয়াদব ছেলে, নিজে এত বড় বেয়াদব, অসভ্য হয়ে পরের ঢল পিটাতে। বেশ করেছি। আদনান কিন্তু দুধে ধোয়া তুলসী পাতা না। সেই বিশুটি পাতা, তবে তোমার মতো মুখোশধারী না। ফারিস কল কেটে দেয়। তারেক মাহমুদ হা হয়ে তাকিয়ে আছেন। কল লাউড স্পিকারে দেওয়া ছিল। ইনান শেখ রাগ দমানোর বৃথা চেষ্টা চালাচ্ছেন। ইলমা বলার মধ্যে কিছু পেল না। আদনান কিছুক্ষণ তাকিয়ে তাকে মৃদু আর্তনাদ করে বলল, আমার বুকে ব্যথা করছে। সবাই তার দিকে তাকায়। ইলমা বুঝে আদনানের ভণ্ডামি। ফরিদা পারভিন উত্তেজিত হয়ে বলেন, কি হয়েছে তোমার? গলা শুকিয়ে বুকে ব্যথা করছে, এখন পানি লাগবে। মেরিচা পানি নিয়ে আয় তো। কথাটা বলে আদনান প্রস্থান করে। তার কথায় কেউ পাত্তা দেয় না। ইলমা লজ্জা পেয়েছে ভীষণ। কি আর করার, ফ্রিজ থেকে পানির বোতল নামিয়ে রুমে আসে। দরজা লাগিয়ে দিয়ে আদনানের দিয়ে পানির বোতল ছুঁড়ে মারলে আদনান সেটা ধরে নেয়। না ধরলে নাক মুখ ফাটত। ইলমার রেগে তাকিয়ে আছে। আদনান ইলমার দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলে, মেরে ফেলবি নাকি? সবার সামনে ভুলভাল বলো কেন? ভুলভাল কি? তোর আক্কেল বিক্রি করে চিপস খেয়েছিস নাকি? নতুন জামাই রুমে রেখে কেউ বাইরে যায়? না, শুনেছি নতুন জামাই রুমে রেখে বাইরে যায় না, কোলে নিয়ে বাইরে যায়। আদনান পানির বোতল রেখে ইলমার হাত ধরে টেনে নিয়ে আসে। খাটের উপর ফেলে নিজেও তার উপর আধা শোয়া হয়ে বলে, আজকে তোকে শেখাবো স্বামীর আদর কিভাবে নিতে হয়। লাগবে না। না, লাগবে। ইলমা মোচড়া মোচড়ি শুরু করলে আদনান তার ঠোঁট জোড়া দখল করে নেয়। আদনানের এরকম অ্যাটাকে ইলমার শক্তি কুলায় না। মুহূর্তের মাঝে নিদিয়ে যায়। আদনান ইলমার থেমে যাওয়া দেখে ঠোঁট ছেড়ে দেয়। ইলমার হাতের আঙুলের ভাঁজে নিজের আঙুল বসায়। গ্রীবাদেশে নিচের দিকে ঝুঁকে উষ্ণ পরশ দেয়। আদনানের এক একটা ছোঁয়া ইলমাকে বরফের ন্যায় জমিয়ে দেয়। আদনানের এরকম পাগলামিতে ইলমা হাস স্বীকার করে নেয়। চুপচাপ আদনানের দেয়া আদর নিজের রঙে মাখে। ইলমা এবং আদনানের বিয়ে 1 সপ্তাহ কেটে গেছে। শুক্রবার দিন ব্যাংক বন্ধ। বাইরে কিছু কাজ থাকায় আদনান নাস্তা সেরেই চলে গেছে কাজ সারতে। ইলমা রুম গুছিয়ে ঈশিতাকে কাজে হেল্প করছিল। তবে ইনান শেখ মেয়েকে সারাক্ষণ ডাকাডাকি করেন। কিছু লাগবে কিনা, খাওয়া দাওয়া করেছে কিনা, সব কিছু খোঁজখবর রাখেন তিনি। ঈশিতা শুক্রবার দেখে দেশি হাঁস এবং মুরগি দুটোই রান্না করেছে। যার যেটা পছন্দ সেটা খাবে। কিচেনের কাজ শেষ হতে ইলমা শাওয়ার নিতে চলে যায়। 12টার দিকে আদনান এসেছে বাসায়। এসেই গলা ছেড়ে ইলমাকে ডাক দেয়। আদনানের এমন ডাকাডাকিতে ইলমা লজ্জা পায়। তবু আদনান ডাক ছাড়ে না। চুলের পানি মুছেনি ভালো করে, টপ টপ করে পানি পড়ছে। আদনানের ডাকে সায় দিতে ইলমা ওড়নাটা কোনো রকম গলায় ঝুলে লিভিং রুমে আসে। ইলমার অবস্থা দেখে আদনান খানিক বিরক্ত হয়। রুক্ষ গলায় বলে, পানি নিয়ে রুমে আয়। ইলমা জবাব দেয়, সামনে জগ গ্লাস রাখা আছে, ঢেলে খেতে পারো না? না। মেজাজ হারিয়ে জবাব দেয় আদনান। ইলমা গ্লাসে পানি ঢালতে ঢালতে আদনান রুমে। ইলমা মনে মনে হাজারটা বকা দেয় আদনানকে। বজ্জাত লোক, বউ পেয়ে এখন ইচ্ছে মতো নাচাচ্ছে।
রুমে আসতেই দেখে আদনান খাটের উপর বসা। ইলমা পানির গ্লাস এগিয়ে দিতে সেটা পান করে ধাপ করে খাটে শুয়ে পড়ে আদনান। পকেট থেকে বাইকের চাবি আর ফোন বের করে ইলমার দিকে এগিয়ে দেয়। ইলমা সেগুলো হাতে নিয়ে টেবিলের উপর রাখে। তোয়ালে হাতে চুলের পানি মুছতে মুছতে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়। আদনান শোয়া হয়ে ইলমাকে দেখছে। টি শার্টের সাথে স্কার্ট পরছে, গলায় ওড়না ঝোলানো। আদনান ঘড়িতে সময় দেখে ইলমাকে উদ্দেশ্য করে বলে,